যদি বলতো দেশটা আমরা সবাই স্বাধীন করেছি, সবাই মিলে 10টা করতো, তাহলে কিন্তু আজকে আওয়ামী লীগ প্রসার করে না। হাসিনা তো পালিয়ে গেছে, কিন্তু জনগণ যেমন ছিল তেমন আছে। আমি ভূমিদস্যুদের ভোট চাই না। আমি বলেছিলাম অস্ত্রধারীদের ভোট আমি চাই না, তাদের ভোট আমি পাশ করতে চাই। আমি কোনো কষ্ট করেছি না, তার মধ্যে আমি একজন আসছি। যাই হোক, আমাদের নেতৃবৃন্দের কথা শুনছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের সালাউদ্দিন আহমেদকে। সে অত্যন্ত ব্যস্ত। আজকে একটু আগে শুনছেন তাকে যে গুম করা হয়েছিল, সেই তদন্তে কেন ছিলেন, সে আগাগোড়াই বলছে যে আমার কিন্তু যেতে কোন সময় যাবো ঠিক নেই। তারপর সে আসছে, এই জন্য আমরা যারা নির্বাচী অত্যন্ত গর্বিত এবং সেটা আপনাকে ধন্যবাদ জানাই। এখানে হাবিবুল মুসলিম যা বলেছেন তারপরে বোঝার কারো কিছু বলার থাকে না। আজিজুল করেও কারণ এই সংস্কার 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 শব্দের উপরে অনেক ব্যাখ্যা দিয়েছেন, প্রতিদিন ব্যাখ্যা শুনে মানুষ। সংস্কার বিএনপি মানে, বিএনপি কোনো কুসংস্কার মানে না। সুতরাং সংস্কারের নামে কোনো কুসংস্কারের মধ্য দিয়ে জনগণের অধিকার যদি ভুলণ্ঠিত হয়, জনগণ যদি প্রতারিত হয়, সেক্ষেত্রে বিএনপির কোন নেতা কর্মী ধরে বসে থাকবে না, ছাড়বে। অনেকে অনেকভাবে পরিমাপ করেছেন। কতটি রাজনৈতিক দল আছে আমি কোনো বলতে পারবো না, নির্বাচন কমিশনও বলতে পারবে কিনা তাও জানি না। অর্থাৎ নিবন্ধিত অনিবন্ধিত। আমি জনগণের চোখে মুখের ভাষা যদি বুঝে থাকি, আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ সহ যত রাজনৈতিক দল, আপনারা সবাই মিলে 300 আসনের প্রার্থী দেন। বিএনপি দেখেন কয়টা ব্যাংকে জোটে, ভাইকে জোটে দেখেন, কথা বলেন বড় লম্বা। বিএনপি কিছুই করে নাই, বিএনপি কোনো সামর্থ্যই নাই। কেউ বলে একজনের তারা আরেকজনের আনুন না, তাহলে কি দেশটা দেশে কি সরকার লাগবে না? আমরা তো 17 বছর নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য লড়াই করছি। সুতরাং আমরা খালি নির্বাচন চাই, এই কথাটা নতুন করে আসবে কেন? 17টা বছরে তো রক্ত ঝরছে, জান গেছে, প্রাণ গেছে, গুম হয়েছে, সন্তান হারা মায়ের হারা চোখে জল, পিঠে হারা ছোট ছোট শিশুদের চোখে যাদের অবদান আছে তাদেরকে তো আগাগোড়া সম্মান করতে চায়। যদি সম্মান না রাখতে পারেন, সেগুলো তো আমাদের কিছু করার নাই। আমি কেন বলি, আমরা বলতে পারি না সবকিছুতে আমি করছি, সবকিছুতে আমার এটা, সবকিছুতে আমার ওটা, কেন কেন বলতে পারি না? এটা আমাদের দেশটা, আমাদের সমস্যা, আমাদের সমাধান আমাদেরকে করতে হবে। আমি একা একা, তুমি একা একা, কেউ কিছু না। আজকে যারা আরো ছাত্র আন্দোলন করছে, 62 সাল থেকে মাত্র 63 বছর রাজনীতি এই আন্দোলনের মাঠে আছে, কিন্তু আমি মন্ত্রী হওয়ার আগে সচিবালয় চিন্তাম না, ওই পাঁচজন যেতাম কোনদিন সচিবালয় করতে। তো রাতে আন্দোলন করে সচিবালয়ে ঢুকেন কেন? কে অফিসে জানতেন, ওসির কাছে জানতেন, এসিডেন্টের কাছে জানতেন। বৈষম্য বিরোধী ভালো তো, কিন্তু আপনাকে বৈষম্য সৃষ্টি করতেছেন, কারণটা কি? কারণটা কি? আসেন না, রাজনীতি করবেন, রাজনীতি করার অধিকার আছে। আপনি যদি রাজনীতি নাও করেন, আপনার অবদানকে কেউ কোনোদিন ছোট করে দেখতে সাহস করবে না। অনেক মুক্তিযোদ্ধা রাজনীতি করে না, কিন্তু তাদেরকে সবাই সম্মান জানাতে হয়। সুতরাং
আজকে যখন সবাই মিলে দেশ স্বাধীন করলো, যে যুদ্ধের ডাক দেওয়ার সুযোগ পাইল না শেখ মুজিব পুলিশের গাড়িতে, বাকিরা সীমান্ত অতিক্রম করল। জিয়াউর রহমান চিনতেন, তার আগমন খুব আকস্মিক। আমি মেজর জিয়া, কেউ জিজ্ঞেস করে না। স্বাধীনতার ঘোষণা করছি, কেউ জিজ্ঞেস করে নাই মেজর জিয়া। আপনারা যুদ্ধে অংশগ্রহণ করেন, কেউ জিজ্ঞেস করে নাই তুমি কে। অর্থাৎ জাতির চিন্তা চেতনা আকাঙ্ক্ষা ও সাথে জিয়াউর রহমানের কণ্ঠে প্রতিধ্বনি হয়েছে। তাই সেদিন থেকে জিয়াউর রহমান এই বাংলাদেশের তৎকালীন 7.5 কোটি মানুষ এবং আজকে 18 কোটি মানুষের আত্মার আত্মীয়, হৃদয়ের বন্ধনে তিনি আত্মা পড়েছেন জনগণের ভালোবাসা। সেজন্য ইতিহাসে তিনি অমর। আরেকজন আমার এই বাপের স্বপ্ন দেখছে, আমার বাপে এটা স্বপ্ন দেখছে, এই ফুলটি দেখছে জগৎকে আবিষ্কার নাকি যা দেখে সেটাই তার বাবার স্বপ্ন। এখন স্বপ্ন দেখতে দেখতে এমন অবস্থা খালাইছে, বাপকে আবার 5 তারিখে নতুন করে হবে। হাজার কোটি টাকা খরচ করে কি বানাইছে ভাস্কর্য, সব না। কেন? একটা মাত্র আওয়ামী লীগ যখন মুক্তিযুদ্ধকে স্বীকৃতি করে বলতে চেয়েছে আমাদের স্বাধীন দেশ আমাদের। এই কারণে যদি বলতো দেশটা আমরা সবাই স্বাধীন করেছি, সময় মিলে 10টা করতো, তাহলে কিন্তু আজকে আওয়ামী লীগ যুদ্ধ সাথ করে না। সেখান থেকে শিক্ষা নিতে হবে সবাইকে। আমি যদি জাতির জন্য কিছু করে থাকি, জাতি আমাকে সম্মান দিবে। আমাকে করার উচ্চ করে বলতে হবে না জানো আমি কি করছি, বলতে হবে না। মানুষের চোখ আছে, কান আছে, তারা উপলব্ধি আছে, তারা বুঝতে পারে। সুতরাং জনগণের জন্য যারা করে তাদেরকে জনগণ মূল্য দেয়, তাদের থেকে মূল্য জোর করে আদায় করতে যায় তারাই হোঁচট খেয়ে মাঠে। আমি জাতীয় রাজনীতির কথা ভুলে গেছি, কারণ পৃথিবী বদলে গেছে। তুমি আমি একই আছে যাচ্ছিলাম। হাসিনা ঠিকই পালিয়ে গেছে, হাসিনা দল সাইন্য সব জায়গায় কিন্তু স্বাধীনতা আছে। মিডিয়া পরিবর্তন করবেন। ঘুষ দুর্নীতি কি কমছে? ঘুষ দুর্নীতি কি কমছে না বাড়ছে? তাহলে আমি দুর্নীতির বিরুদ্ধে কিভাবে জিহাদ ঘোষণা করব? আর দুর্নীতিতে প্রাপ্ত অর্থ আমি কিভাবে আদায় করব? যারা তাদের বিরুদ্ধে লড়াই করলো তারাই কিনা হাসিনার দোসরের হাত থেকে টাকা নেয়, তাদের ছবিতে পত্রিকায় টেলিভিশনে আইসা দেয়। তাহলে লাভটা কি? তাহলে লাভটা কি হলো দেশের মানুষের? এই জন্য বললাম হাসিনা তো পালিয়ে গেছে, কিন্তু জনগণ যেমন ছিল তেমন আছে যা ছিল আগে। অর্থাৎ যা আগে ছিল তা নয়। নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন নিয়ে সকলের অধিকার প্রতিষ্ঠিত করার সংগ্রামকে বিএনপি করে, নেত্রী খালেদা জিয়া করে এবং সক্রিয়ভাবে নেতৃত্ব দেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক দূর থেকে একসময় অনেক কথা বলতো, আমি একদিন বক্তৃতা বলছিলাম, কাছে কিংবা দূরে, চেনা কিনা অচেনা এইটা বিষয় না। জাতির প্রয়োজনে যেখান থেকে কণ্ঠ উচ্চারিত করতে পারে, জাতির তা গ্রহণ করে গ্রহণ করছে। এই 6-7 বছরে তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে একটি ঐক্যবদ্ধ করে আজকে ফেসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করার সুযোগ। আমাদের ছেলে, আমাদের সন্তান আমরা আন্দোলন করছি, এটা আমাদের অহংকারের কথা, এটা তো আমাদের গর্বের ব্যাপার। এটা তো আমাদের তাদের প্রতি কোনো হিংসা রাখার কোনো কারণ নাই। কিন্তু একটু সভ্যতা, শিষ্টাচার, ভদ্রতা এগুলি তো থাকতে হয়। এবং তুচ্ছ তাচ্ছ যা মন চায় তাই করে
তত ক্ষমতা তো না, এটা খারাপ বলে তো লাভ কোনো লাভ নাই। আমি আজকে আমাদের এই কেরানীগঞ্জে বহু লোকের বয়স, বহু জেলার লোক এখানে বাড়ি ঘর করতে, এখানে অনেকগুলি সমস্যা আছে। যদি সামাজিক সমস্যা বলি, প্রথম সমস্যা হল বাবার আড্ডা, মাদকের অত্যাচারের মানুষ আপন। আমাদের এই মাদকের বিরুদ্ধে লড়াই করে তুলতে হবে। আমি এই মাঠে বলেছিলাম মাদক ব্যবসায়ীদের ভোট আমি চাই না। আমি এই মাঠে বলেছিলাম 8 সালে আমি ভূমিদস্যুদের ভোট চাই না। আমি বলেছিলাম অবৈধ অস্ত্রধারীদের ভোট আমি চাই না, তাদের ভোটে নির্বাচন করতে চাই না। আমি আজকে আবার বলে চলছি, আমাদের ক্ষমতায় যাওয়া চেয়ে বেশি দরকার এই কাজগুলো নিশ্চিত করা, মানুষের ঘুম শান্তি আনা। অপরিকল্পিত বাড়িঘর হচ্ছে, গাছ নামানো রাস্তা না, ভাড়াটের স্কুল কলেজ নাই এই দেশে, সবাই ঢাকায় যায়, ঢাকায় ফ্ল্যাট বাড়ি করে যার সামর্থ্য আছে সেখানে নিয়ে রাখে। সুতরাং এই কেরানীগঞ্জে আমাদের প্রাথমিক শিক্ষার পদ্ধতি থেকে আরম্ভ করে শেষ শিক্ষা পর্যন্ত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন, যুগোপযোগী এবং গার্জিয়ান অভিভাবকরা যেন আস্থা পায় যে এখানে আমার সন্তানকে পড়াইলে সে ভালো রেজাল্ট করবে, সে যেন ভিকার উল্লাসে না খুঁজে, সে যেন মানারত না খুঁজে, সে যেন আইডিয়াল স্কুল না খুঁজে, সেই কেরানীগঞ্জের মধ্যে যেন সেই স্কুল পায়। এই কাজটা আমাদেরকে করতে হবে।